প্রযুক্তি ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার, বলেন প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকা শক্তি। নতুন রাষ্ট্রপতি নির্বাচন সেপ্টেম্বরের অধিবেশনে জানালেন আইনমন্ত্রী। স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে নাম, বলেন মির্জা ফখরুল। নতুন রাষ্ট্রপতি নিয়ে জল্পনা কল্পনা, আলোচনায় রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তি, সব দিক বিবেচনা করে মনোনয়নের পরামর্শ। ফ্যাসিবাদের পথ ধরে হাঁটছে বর্তমান সরকার, মন্তব্য বিরোধী দলীয় নেতার। গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলন। এবং সার্জিও গলের সফরে গুরুত্ব পাবে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির অগ্রগতি। ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে বার্তা পররাষ্ট্রনীতি তুলে ধরার সুযোগ। সংবাদ রাতে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শাসমিন হাসান। এবার বিস্তারিত। পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের জন্য আরেকটি অর্থনৈতিক গন্তব্য হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বাংলাদেশ তা পূরণ করতে সক্ষম হবে। ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রযুক্তি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বায়োটেক, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স সম্মেলন উদ্বোধন করতে সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভ থিয়েটারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সামিটে অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন সরকার প্রধান। সামিটে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নানা সীমাবদ্ধতা, প্রতিকূলতা আর প্রতিবন্ধকতা পেরিয়ে বর্তমান সরকার স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায়। যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। সরকার সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে দেখছে উল্লেখ করে 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন এর কাছাকাছি পৌঁছবে, এরকমই যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা ধারণা করছেন। তবে খুব সম্ভবত 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গিয়েছে। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। এবারের বাজেটে সেমিকন্ডাক্টর তৈরির সব কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহার করার বিষয়টিও উল্লেখ করেন তারেক রহমান। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভারের যৌথ উদ্যোগে এ সম্মেলনে 11টি অধিবেশন এবং 7টি কৌশলগত আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফলতা কামনা করেন। বিএনপির রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়। তৃণমূলের দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন দলের চেয়ারম্যান। বৈঠকে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটের জেলা ও মহানগর কমিটির নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। মেজর সিনহা ও বিডিআর হত্যাকাণ্ড সহ সব হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও জুলাই চেতনা একে অন্যের পরিপূরক। সেই আদর্শকে ধারণ করেই দেশ পরিচালনা করছে সরকার। রাজধানীর রাওয়া ক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও রাওয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ফিরিয়ে দেখা জুলাই 2024 শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, মেজর সিনহা ও বিডিআর হত্যাকাণ্ড সহ সব হত্যার বিচার করবে সরকার। বাংলাদেশি জাতীয়তাবাদ ও জুলাই চেতনা একে অন্যের পরিপূরক, তাই এই দুইটি বিষয়কে মাথায় রেখেই দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। যারা এই গত ফ্যাসিস্ট প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আমলে যেসব অফিসার অবহেলিত ও অধিকার বঞ্চিত ছিল তাদের সব অধিকার ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর। যারা এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে তাদের জন্য ইতিমধ্যে একটি বোর্ড কমিটি গঠন করে তা কার্য সম্পন্ন করেছে। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং সাবেক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার বিষয়ে এখনই মন্তব্য করার সময় হয়নি বলেও জানান তিনি। এ সময় মন্ত্রিসভার আগামী বৈঠকে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন আইন তোলা হবে বলেও জানান। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংক্রান্ত আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী 90 দিন সময় আছে। বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, আগের রাষ্ট্রপতি মামলা নিয়ে এখনই মন্তব্য নয়। আইন যখন ব্যাখ্যার প্রয়োজন আসবে তখন ব্যাখ্যা দেওয়া যাবে। আচ্ছা স্যার, দিস ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট। এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। এর আগে অনুষ্ঠানে তিনি বলেন, মন্ত্রিসভার আগামী সভায় মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন প্রতিকার আইন তোলা হবে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে। গত কয়েক মাসের সরকারে আমরা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ব্যাপারে একটা রিপোর্টেড কেস যখন আসছে, আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। শাপলা গণহত্যা মামলার বিচার কাজ নিয়ে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। শুক্রবার বিকেলে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা মামলা দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। দেশের আগামী রাষ্ট্রপতি কে হচ্ছেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। শনিবার বগুড়ায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রপতি কে হবেন এটা দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। শনিবার বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশের আগামী রাষ্ট্রপতি কে হচ্ছেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলীয় ফোরাম থেকেই। দলের স্থায়ী কমিটির বৈঠকেই ঠিক করা হবে পরবর্তী রাষ্ট্রপতির নাম। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। একই কথা উঠে আসে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভির কথায়। তিনি বলেন, আগামী রাষ্ট্রপতি কে হবেন এটা দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। কে রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির উদ্বোধন যে ফোরাম, সেই ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি, তারা নেবেন।
যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন, আপনারা তো অনেক ঘটনা আগেই জেনে যান। শনিবার সকালে রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, দলের ত্যাগীদের মূল্যায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। রাষ্ট্রপতি হিসেবে বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ থেকে শুরু করে আসছে অরাজনৈতিক অনেক ব্যক্তির নামও। রাজনৈতিক অঙ্গনের কাউকে রাষ্ট্রপতির মতো পদে মনোনয়ন দেওয়া উচিত বলে মনে করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আর এই বিষয়ে বিএনপির অতীত অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় উল্লেখ করে বিশ্লেষকরা বলেছেন, সব দিক বিবেচনা করেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত করা উচিত ক্ষমতাসীন দলের। মেয়াদ শেষ হওয়ার আগেই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বেশ কিছুদিন ধরেই রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলছিল। নানা আলোচনা ছিল কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। এ আলোচনায় দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি রয়েছে অরাজনৈতিক ব্যক্তিদের নামও। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর সরকার গঠন করে বিএনপি। এরপর থেকে রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় আছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও। প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছেন মানবাধিকার কর্মী ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। এ তালিকায় নাম আসছে দেশের 25তম বিচারপতি সৈয়দ রিফাত আহমেদেরও। আলোচনা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে নিয়েও। রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম এগিয়ে থাকলেও এ তালিকায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, অধ্যাপক ডক্টর আব্দুল মুইন খান ও নজরুল ইসলাম খান। অতীতের নানা অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তি মনোনয়ন পাবেন এমনটি মনে করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এক্ষেত্রে একজন রাজনৈতিক ব্যক্তিকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার পক্ষে তার মত। রাজনৈতিক বিষয় তো বিবেচনায় নেওয়া প্রয়োজন না, শুধু রাজনৈতিক বিষয়টাকেই প্রাধান্য দিয়ে তারপরে সিদ্ধান্তের দিকে যাওয়া উচিত। কারণটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আমরা দূষিত, বিশুদ্ধ, পরিশুদ্ধ নানান রকমের আবহাওয়া দেখেছি অতীতে। যে ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি এত রক্ত, এত সংগ্রামের বিনিময়ে, তাদের ছিটে ফোঁটা এখনো কি দেশে অবশিষ্ট নাই? নিঃসন্দেহে আছে। এবং ছিটে ফোঁটারা যদি সংঘবদ্ধ হওয়ার সুযোগ পায় বা তারা যদি কোনো রকম নিজেদেরকে সংগঠিত করতে পারে, সেই আশঙ্কা একটা কিন্তু এখনো রয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরিচালক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে, রাষ্ট্রপতি পদটি আলংকরিক হলেও ক্ষেত্র বিশেষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পদটিতে মনোনয়নের সব দিক বিবেচনায় নিতে হবে ক্ষমতাসীন দলকে। 1996 সালের কুক ক্ষেত্রে যে পরিমাণ গার্ডস দেখাতে পেরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, সেই গার্ডসটা কিন্তু দেখাতে পারেন নাই সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। বর্তমান যে সরকার এসেছে সেই সরকারের যে রাজনৈতিক ভিশন আছে, মিশন আছে এবং জাতীয়তাবাদী আদর্শ আছে, তার প্রতি আস্থাশীল এইরকম একটা যোগ্য ব্যক্তি, যার ব্যক্তিত্ব আছে, মর্যাদা আছে এবং রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে পারে আন্তর্জাতিকভাবে সম্মানের সাথে, সেই রকম একটা ব্যক্তিকে খুঁজে বের করা দরকার। বঙ্গভবনের 23তম বাসিন্দা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিরোধী দল। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন বলে জানিয়েছেন জোটের নেতারা। তবে তারা আশা করেন বিএনপি দেশপ্রেমী, ফ্যাসিবাদ বিরোধী এমন একজনকেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন দেবে। দেশ জুড়ে এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নানা আলোচনা। এই নির্বাচনের জন্য সরকারি দল বিএনপির কয়েকজন সিনিয়র নেতাকে নিয়ে দল ও দলের বাইরে আলোচনা শুরু হয়েছে। সরকারি দলের মতো বিরোধী দলও এই নির্বাচনে প্রার্থী দিতে পারে। সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকলেই যে কেউ এই নির্বাচনে অংশ নিতে পারে। এক্ষেত্রে সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভোটে নির্বাচিতই রাষ্ট্রপতি হন। ইতিহাস বলছে প্রতিবারই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সরকারি দল থেকে।
তবে 1991 সালের গল্পটা ছিল একটু রোমাঞ্চকর। সেবার সরকারি দল আব্দুর রহমান বিশ্বাসকে দাঁড় করালে বিরোধী দল আওয়ামী লীগ প্রার্থী করে বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে। ভোট যুদ্ধ হয়েছিল ঠিকই, তবে শেষ হাসি হেসেছিল বিএনপি। এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা প্রার্থী দেবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। কার্যত রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে যে সিদ্ধান্তই হোক না কেন, সেটা সরকারি দল যে সিদ্ধান্তটা গ্রহণ করবে সেই সিদ্ধান্তটাই আসলে সেখানে টেকসই হবে। এ কারণে এখনো পর্যন্ত আমরা বিরোধী দল আমরা কোনো প্রার্থী দেব কিনা সে ধরনের কোনো চিন্তা আমাদের মধ্যে এখনো পর্যন্ত আলাপ আলোচনা আমরা করিনি। সংসদে বিরোধী দলের মুখপাত্র নাজিবুর রহমান জানিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে জোটের শরিকদের সাথে বসবেন তারা। সরকারি দলের যেহেতু ওভারওয়েলমিং মেজরিটি সেখানে রয়েছে, ব্রুট মেজরিটি রয়েছে, তাদের 200-এর উপরে সিট রয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রার্থী দেয়া না দেওয়ার কোনো ডিফারেন্স এখানে মেক করবে বলে আমার মনে হয় না। তারপরেও যেহেতু বিষয়টা এসেছে আমাদের সংসদীয় দলের বৈঠকে, আমাদের শরিক দলের সকলের সাথে মিলে আমরা একটা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। তবে বিরোধী জোটের প্রত্যাশা, দেশপ্রেমিক, ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এমন কাউকেই মনোনয়ন দিবে বিএনপি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বিএনপি এখন আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আর গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে সিলেট মাদ্রাসা মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তারা। শনিবার বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে অংশ নেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করবে না জামায়াত। তিনি বলেন, মজলুম থেকে বিএনপি এখন আওয়ামী লীগের পথে হাঁটছে, কিন্তু ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ ছেড়ে কথা বলবে না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও জনগণ তাড়াবে। শফিকুর রহমান বলেন, জনগণ পরিবর্তন ও সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ বলেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আন্দোলন সফলতায় পৌঁছাবে। আমাদের কথা সাফ, জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ বলেছে। 70% মানুষ হ্যাঁ বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। আর এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে। ঢাকায় পরবর্তীতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই মহাসমাবেশ থেকে আমাদের বৃহত্তর গণ আন্দোলনের ডাক আসবে। আমরা স্পষ্টভাবে বলেছি, এই সরকারকে আমাদের পক্ষে আর সহযোগিতা করা সম্ভব হবে না যদি না তারা গণভোটের গণরায় বাস্তবায়ন করে। ফলে আমরা আশা করব। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কূটনীতিকে গুরুত্ব দিয়ে ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গড়। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী চীন সফর ঢাকা ওয়াশিংটন সম্পর্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে এই সফরে। তারা বলছেন, বার্তা থাকতে পারে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েও। মুক্তা মাহমুদের প্রতিবেদন। চলতি মাসের 28 তারিখে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গড়। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার 5 মাসের মাথায় এটি মার্কিন কোন দূতের প্রথম ঢাকা সফর। বিশ্লেষকরা বলছেন, মার্কিন দূতের এই সফরে দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূরাজনীতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে তা উঠে আসবে। এছাড়াও আলোচনায় থাকবে গেল বছর সই হওয়া ঢাকা ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টিও। প্রধানমন্ত্রীর চীন সফর এটাই হলো বড়, এবং চীন সফরে তো এমওইউ আছে একাধিক। আর একটা দিক যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলাদেশ মিয়ানমার চায়না ইকোনমিক করিডোর। আমি মনে করি যে যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে জানতে চাইবে কিভাবে তারা এটাকে ইমপ্লিমেন্ট করবে ইত্যাদি, কারণ সেখানে একটা জটিলতা কিছুটা রয়ে গেছে। সেটা হলো আমাদের নির্বাচনে 3 দিন আগে যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে
একটা অ্যাগ্রিমেন্ট করা হয়েছে, সেই অ্যাগ্রিমেন্টটা কি হবে, সেটা কি আস্তে আস্তে মানে সরে যাবে নাকি আবার রিভিজিট হবে? দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন ছাড়াও এই কূটনীতিক ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। সফরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিষয়েও বার্তা থাকতে পারে। সামগ্রিকভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসা, রাজনৈতিক অস্থিরতা কমানো, এই বিষয়গুলি আলাপ আলোচনায় অবশ্যই আসবে এবং এইগুলো আলাপ আলোচনার অংশ হিসেবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা অন্য কোনো দলকে নিষিদ্ধ করা কিংবা অন্য কোনো দলের স্পেস দেওয়া, সেগুলো যদি রেলেভেন্ট হয় এবং যতটুকু রেলেভেন্ট তারা মনে করবেন ততটুকু তারা আলোচনায় তুলে আনবেন। তিনি আসলে শুধুমাত্র যে যুক্তরাষ্ট্রের দূত তা না, তিনি সম্ভবত ভারতেরও একটা দূতের দায়িত্ব পালন করবেন। ভারতের দিকটাও হয়তো এখানে আলাপ আলোচনায় আনতে পারেন। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের যে সমস্ত জায়গায় বৈরিতা রয়ে গেছে সেই সমস্ত বিষয়ও হয়তো এখানে উঠে আসবে। সার্জিও গরের ঢাকা সফরে বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ এই পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্রের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা এবং বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়গুলো ওয়াশিংটনকে জানানোর সুযোগ হিসেবেও দেখছেন এই কূটনীতিক। যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই চাইবে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং অন্যান্য রাষ্ট্রীয় নীতিগুলো এরকম হোক যাতে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে সেগুলো একটু অ্যালাইন্ড হয়। আমাদের পররাষ্ট্র নীতির পরিকল্পনা কি, কোন কোন প্রায়োরিটি সরকারের আছে, সেখানে অর্থনীতি প্রায়োরিটি কিনা, কর্মসংস্থান প্রায়োরিটি কিনা, কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের ভাবমূর্তিটা আপনার ইমপ্রুভ করা, কোন বিষয়গুলি সরকারের প্রায়োরিটির মধ্যে পড়ে, সেগুলো নিশ্চয়ই আলাপ আলোচনার সুযোগ। এটা উভয় পক্ষের জন্যই আপনার লাভজনক হবে। সফরে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। যেতে পারেন কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনেও। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। প্রতিবন্ধীদের অধিকার নিয়ে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে বিস্ক্যানের 17তম প্রতিষ্ঠা বার্ষিকীর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য যদি ডিজিটাল সেবার সুযোগ সৃষ্টি করা না হয় তাহলে রাষ্ট্র পিছিয়ে থাকবে। তাদের এগিয়ে নিতে সমাজ ও রাষ্ট্রকে ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্র যতটুকু দায়িত্ব পালন করা দরকার ছিল ততটুকু দায়িত্ব পালন হয়নি। আইন হয়েছে, অধিকার, প্রতিবন্ধীদের অধিকার এবং সুরক্ষার আইন হয়েছে, কিন্তু এই আইন বাস্তবায়নের জন্য আরো কিছু করা দরকার, সেগুলো হয়নি। থামছে না হামে সংক্রমণ ও মৃত্যু। গত 24 ঘন্টায় আরো 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল 4 মাসে হামে প্রাণ হারিয়েছে 800-র বেশি মানুষ। পাশাপাশি শোক রাঙাচ্ছে ডেঙ্গু। সংশ্লিষ্টরা বলছেন চাহিদার 3 গুণের বেশি রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জনবল বৃদ্ধি না করলে ডেঙ্গু মৌসুমে সেবা দেওয়া কঠিন হবে। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল 7 তলার পুরো ফ্লোর জুড়েই হামে আক্রান্ত রোগী, যার বেশিরভাগই শিশু। বেডে জায়গা না পেয়ে অনেকের স্থান হয়েছে মেঝেতে। বাচ্চাটার এই 3 মাসের একটা বাচ্চা মারা গেছে কিছুদিন, এই 7 দিন আজকে। এরপর ওই করে এই বাচ্চাটার বাবা খুব গরিব, এখানে আসছে কোনো রকম কোনো চিকিৎসা হইতেছে না। কেন? আসছি ড্যামরা থেকে কোনাপাড়া। কবে আসছেন এখানে হাসপাতালে? বুধবার সন্ধ্যার পরে। এখন মোটামুটি ভালো। আজকে আসছি বুধবার দিন রাত্রে যখন আসছি তখন থেকে বাচ্চার কোনো চোখ খুলে নেই, চোখ বন্ধ ছিল, চোখ ফুইলা কোনো খাবার দাবার ছিল না। পরে আজকে একটু যে চোখ খুলছে, চোখ লাল, তারপর যে গাগুলা আছে। জি অবশ্যই খুশি। আমরা যে অবস্থায় নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। একই হাসপাতালে 10 তলায় চিকিৎসা চলছে ডেঙ্গু রোগের। পুরো ফ্লোর জুড়ে চিকিৎসা নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসা ডেঙ্গু আক্রান্তরা। সেখানেও একই অবস্থা, বেড ছাড়িয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন তারা। ডাক্তার বলছে রাত্রে আসছি আমরা, এখনো কিছু ডাক্তার বলেনি, ডাক্তার এখনো আসে নাই। আলহামদুলিল্লাহ ভালো, সব দিক দিয়ে ভালো। প্রথমত হাম হয়েছিল, হামের পরে হামের চিকিৎসা করার পর হাম ভালো হয়েছে, পরে আবার ডেঙ্গুর ইনফেকশন পাইছে, পরে এখন আবার এখানে পাঠাইছে, পরে এখন আবার
দেখছে সব দিক দিয়ে দেখে না সব কিছু ভালো আছে। হাসপাতালে চিকিৎসা দিতে আসা হাম ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিয়ে কথা বলেন হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী। তিনি জানান, প্রয়োজনের তুলনায় 3 থেকে 4 গুণ রোগী ভর্তি হয়েছে এই হাসপাতালটিতে। জনবলের অভাবের কথা জানিয়ে সরকারকে প্রয়োজনীয় সুবিধা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিতের দাবি জানান তিনি। আমাদের যে ক্যাপাসিটি আছে হসপিটালের, যে 500 বেডের হসপিটাল 1000 করেছে কাগজে কলমে, কিন্তু এখন আমরা প্রয়োজনীয় জনবল নাই, ডাক্তার সংকট, নার্স সংকট। যেখানে 500 জনকে সেবা দেওয়া যায় সেখানে 1500 জন ভর্তি আছে। বেড, বিছানা, MSR, ওষুধপত্র সবই কম, সাপ্লাইয়ের তুলনায় কম। এগুলো দিয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এটাকে ওভারকাম করার জন্য। শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা ও চোখ লাল হওয়া, কাশির মতো উপসর্গ দেখা দিলেই দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।